Yes, sir. স্যার আমরা আজকে আমাদের ওয়ার্কবুকের 3.2টা নিয়ে কাজ করব, কন্ডিশনাল প্রবাবিলিটি। তো এই কন্ডিশনাল প্রবাবিলিটির 3.2 নিয়ে কাজ করার আগে আমরা একটু ভেন ডায়াগ্রাম নিয়ে একটু ডিসকাস করব। ভেন ডায়াগ্রাম আমরা সবাই জানি, তারপরও একটু রিভিশন টাইপের একটু ডিসকাশন থাকবে, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামটা হচ্ছে আসলে Venn diagram is used to represent events graphically. Event কে আমরা graphically represent করি by using Venn diagram. লিখো সবাই। Venn diagram is used to represent events graphically. তো Venn diagram এর মধ্যে প্রত্যেকটা সার্কেল এক একটা ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। মনে করো যদি দুইটা সার্কেল থাকে তাহলে টু ইভেন্টস, আর যদি তিনটা সার্কেল থাকে তাহলে বুঝতে হবে থ্রি ইভেন্টস। তো ইচ সার্কেল রিপ্রেজেন্টস অ্যান ইভেন্ট। আর এই রিজিয়ন গুলো যে থাকে, দুইটা সার্কেল তারপর একটা রেক্ট্যাঙ্গেল স্যাম্পল স্পেসের জন্য দেওয়ার পরে যে রিজিয়ন গুলো আসে, এই রিজিয়ন গুলোর মধ্যে ইদার আমরা নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস দেই অথবা প্রবাবিলিটিস দেই, এই দুইটা জিনিস থাকে। এখন আমাদের যদি টু ইভেন্টস এর আমরা ভেন ডায়াগ্রাম দেখি তাহলে ইট ইজ লাইক দিস। টু ইভেন্টের ভেন ডায়াগ্রাম দেখো, এ সার্কেলটা ইভেন্ট এ কে রিপ্রেজেন্ট করতেছে, আর বি সার্কেলটা বি ইভেন্ট কে রিপ্রেজেন্ট করতেছে, আর এই যে রেক্ট্যাঙ্গেলটা পুরো স্যাম্পল স্পেসকে রিপ্রেজেন্ট করতেছে। এখানে কয়টা রিজিয়ন আছে টু ইভেন্ট ভেন ডায়াগ্রামে? একটা রিজিয়ন আছে। আমি এগুলোকে একটা নাম্বারিং করতেছি, দেখো এগুলো জাস্ট নাম্বারিং, নট ফ্রিকোয়েন্সিস বা প্রবাবিলিটি। 1 2 3 4, এদেরকে আমরা এইভাবে নাম্বারিং করলাম, ঠিক আছে? 1 2 3 and 4, টু ইভেন্টস এর ভেন ডায়াগ্রাম। লিখে নাও, তারপর দেখাচ্ছি। জি, মানে সেটের মধ্যে তোমরা পড়েছো, মানে মেইনলি ভেন ডায়াগ্রামটা ইউজ হয় তোমার প্রবাবিলিটির জন্য। তাহলে ভেন ডায়াগ্রামের মধ্যে উই ক্যান সি ফোর রিজিয়নস, 1 2 3 4। এদেরকে জাস্ট নাম্বারিং করেছি, এটা কিন্তু মিনিং এটা না যেখানে টু ওইখানে দুইটা ফ্রিকোয়েন্সি, নো, ইটস নট লাইক দ্যাট। এখানে আমরা জাস্ট নাম্বারিং করেছি 1 2 3 4। ওকে স্যার? এখন দেখো আমরা যদি ওইটা মানে একটু ডিফারেন্ট ভাবে এটা লেখা হয় যখন স্যাম্পল স্পেস রিপ্রেজেন্ট করে। দেখো এখানে ওয়ান যে রিজিয়নটা ওয়ান, এটাকে আমরা কি বলি মনে আছে কারো? এই রিজিয়নটা কি শুধু এ না, অনলি এ, তাহলে এটাকে আমরা বলি অনলি এ, ঠিক আছে স্যার? আর এটাকে যদি আমরা সেট নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। এটা একটু মনে রাখবা যে এ ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে তোমার অনলি এ, ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে দেখো টু, এই টুটাকে আমরা কি বলতে পারি? এটা কি ইন্টারসেকশন না? এ ইন্টারসেকশন বি, বোথ এ এন্ড বি, এটাকে বলা হয় বোথ এ এন্ড বি। তারপর থ্রি যে রিজিয়নটা, এটা কি? অনলি বি, তাহলে এটাকে সেট নোটেশন কিভাবে লিখতে পারবো? ভেরি গুড, বি ইন্টারসেকশন এ প্রাইম। ক্লিয়ার গাইজ? আচ্ছা, এরপরে ফোর যে রিজিয়নটা, এটা কি? নিদার এ নর বি, তাই না? মানে এ ইউনিয়ন বি প্রাইম, নিদার এ নর বি, এ ইউনিয়ন বি প্রাইম। প্রাইম মানে কি? ওইটার বাইরে। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এটা, দিস ইজ এ ইউনিয়ন বি, তাহলে এর বাইরে যে সেটাকেই বলা হচ্ছে নিদার এ নর বি। কথা বুঝতে পারতেছি স্যার?
গুড। এখন দুইটা প্রপার্টি একটু মনে রাখবা, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এখানে যদি আমরা এই ব্র্যাকেটটা এলিমিনেট করি তাহলে এ প্রাইম এই ইউনিয়নটা হয়ে যায় ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে স্যার? ঠিক একইভাবে এখন যদি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম থাকে কি হবে বলো দেখি? এ প্রাইম নো ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। মনে থাকবে? ঠিক আছে স্যার? এ ইন্টারসেকশন হোল প্রাইম মানে ইন্টারসেকশন ছাড়া বাকি সবাই, মানে 2 ছাড়া সবাই, 1 3 4 সবাই। ঠিক আছে? আরেকটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি, এটা কোন রিজিয়ন বলতে পারো? আচ্ছা, অনেক সময় এমন এইগুলো মেমোরাইজ রাখাটা বেস্ট। এখন এমন তো হইতেই পারে যে আমি আসলে ভুলে গেছি, মনে পড়তেছে না এটা কোন রিজিয়ন, তো ওইখান থেকেও বের হয়ে আসার একটা ওয়ে আছে। কিভাবে দেখো, এই যে মনে করো এ প্রাইম ইউনিয়ন বি, এটা কোনটা আমি বুঝতেছি না, তাহলে আমি কি করব, একটা সেট লিখবো। এ প্রাইম মানে কি? এ ছাড়া বাকি সবাই। তাহলে এ ছাড়া এর বাইরে কে আছে? 3 আর 4। ইউনিয়ন বি তে কে কে আছে? এতে আছে, এ প্রাইমে হচ্ছে 3 4, ইউনিয়ন বি তে কি আছে? 2 3। তা ইউনিয়ন মানে কি সবগুলো এলিমেন্ট একবার করে নিতে হয়, তাহলে কি 2 3 4 না? বোঝা যায়? তাহলে 2 3 4 মানে কি 1 ছাড়া বাকি সবাই না? তাহলে অল এক্সেপ্ট অনলি এ। কথা কি বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখতে পারি অল এক্সেপ্ট অনলি এ। তো কখনো যদি কোনো রিজিয়ন দেখা গেছে আমি ভুলে গেছি, মনে পড়তেছে না যে এটা কোন জায়গাটা ইন্ডিকেট করে, এইভাবে তোমরা একটু বের করে নিবা রাফলি। জি, কোনটা আবার বলো? আচ্ছা, আমি বলছি কি অল এক্সেপ্ট অনলি এ। অনলি এ কোনটা? অনলি এর মধ্যে কি 2 পড়ে? না, অনলি এর মধ্যে শুধু 1 পড়ে, সো 1 ছাড়া বাকি সবাই। বুঝছি কথা? ঠিক একইভাবে দেখো বি প্রাইম ইউনিয়ন এ কি হবে? অল এক্সেপ্ট অনলি বি। ভেরি গুড, অল এক্সেপ্ট অনলি। ঠিক আছে স্যার, একটু লিখে নাও প্লিজ। স্যার দেখা হয়েছে? ওকে, এবার আমরা 3 ইভেন্টসে যাই। তাহলে আমরা যেহেতু শিখলাম যে এক একটা ইভেন্টকে এক একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, তাহলে 3 ইভেন্টস হলে কয়টা সার্কেল থাকবে? 3টা সার্কেল থাকবে। ইট উড বি লাইক দিস। আঁকো সবাই। এখন দেখা যাচ্ছে। ওকে, সবাই এখানে আমি রিজিয়ন গুলোকে দেখো নাম্বারিং করতেছি 1 2 3 4 5 6 7 8, 8টা রিজিয়ন আছে এখানে। ঠিক আছে স্যার? 1 কে কি বলা যাবে? অনলি এ। ভেরি গুড। 2 কে কি বলা যায়? চিন্তা করে বলুন। সেট নোটেশন লাগবে না, ল্যাঙ্গুয়েজ দিয়ে বলো, সমস্যা নেই। কারণ 3 ইভেন্টে সেট নোটেশন দিয়ে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট, ওইখানে আমরা যাবই না। মানে সেট নোটেশন বলতে নিষেধ করছি, জাস্ট ল্যাঙ্গুয়েজে বলো। both A and B. Very good. Both A and B but not C. both A and B বললে তো তোমার 2 আর 5 দুইটাই চলে আসে।
সো 2 দিয়ে আমরা কি বুঝবো? বোথ এ এন্ড বি বাট নট সি। বুঝা গেল স্যার? ভেরি গুড। 3 কে কি বলবো? অনলি বি। 4 এবার তো সবাই পারবে, কি বলো? 4 হচ্ছে এ, both A and C but not B. Okay guys, very good. 5 all 3, right? All 3, all of 3. বুঝছি সবাই? আচ্ছা, এবার আসো 6, কি হবে? both B and C not A. Okay guys, ঠিক আছে? Any doubt? 7 only C. 8 none of ABC. না, দেখো বুঝা যায় কিনা স্যার? কোনো কনফিউশন আছে কারো? ওকে, এখন আমরা দুইটা ফর্মুলা লিখব। একটা হচ্ছে অ্যাডিশন রুল। সো প্রবাবিলিটিতে আমরা মোটামুটি 4-5টা ফর্মুলা মনে রাখবো, যেগুলো আমাদের ডিফারেন্ট টাইপস অফ সাম করতে হেল্প করবে। অ্যাডিশন রুলটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে স্যার? এটাকে বলে অ্যাডিশন রুল। এরপরে হচ্ছে নেক্সট ওয়ান হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি রুল। ক্লাসে এটা নিয়ে অলরেডি আমরা কাজ করেছি, কিন্তু কোনো ফর্মুলা শিখি নাই। যেমন এই নোটেশনটা দেখেছো না তোমরা? কিভাবে পড়ে এটা? A given B, তখন which one is the new sample space? B is the new sample space, right? আমরা শিখেছি না? এখন এটার একটা ফর্মুলা শিখ। এটার ফর্মুলা হচ্ছে একটা ফ্র্যাকশন, আর এটাকে পড়ে কিভাবে? A given B। আমরা জানি, আবার ওই লিখে রাখবো। তাহলে উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ A intersection B divided by probability of B, the new sample space. এই দুইটা ফর্মুলা যে কোনো ইভেন্টের জন্য ট্রু। এই দুইটা ফর্মুলা যে কোনো ইভেন্টের জন্য ট্রু। ইউ ক্যান অ্যাপ্লাই দিস টু ফর্মুলি ফর এনি সাম। প্রবাবিলিটি যে কোনো সামের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা একটু লিখে রাখুন। দিস ইজ ট্রু ফর এনি টু ইভেন্টস। So we can apply these two formulae for any two events. যে কোনো দুইটা ইভেন্টে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। দেখো মেইনলি এই ফর্মুলাগুলো কেন লাগে, অনেক কিছু বের করতেই লাগতে পারে, বাট মেজর সামসে তুমি দেখবা, দেখো ইনফরমেশন দেওয়া আছে, ভেন ডায়াগ্রামে ভ্যালু বসাইতে হবে। তো তোমরা নিশ্চয়ই এই জিনিসটা একটু চিন্তা করতে পারো, আমি যখন ভেন ডায়াগ্রামে প্রবাবিলিটি বা ফ্রিকোয়েন্সি যেটাই বসাই, বসানোটা শুরু করব কোন জায়গা থেকে বলো? এই যে বসানোটা শুরু করব কোন জায়গা থেকে? 1 2 3 4 কোন জায়গা থেকে শুরু করব? 2 থেকে। ইন্টারসেকশন দিয়ে সবসময় শুরু করতে হয়।
তাহলে তুমি প্রপারলি বসাতে পারবা ভ্যালুগুলো, আমরা দেখবো একটু পরে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ইন্টারসেকশন যদি না জানি, দ্যাট ইজ এ প্রবলেম। এবং এই ইন্টারসেকশন বের করার জন্যই তোমার এই রুল। দেখো, তুমি মনে করো কোন সামে প্রবাবিলিটি অফ এ জানো, প্রবাবিলিটি অফ বি জানো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি জানো, বাট ইন্টারসেকশনের প্রবাবিলিটি জানো না, সো বসাতে পারতেছো না। সেজন্য এই ফর্মুলা দিয়ে তুমি কাজটা করে দেবে। আবার কোন সামে তুমি দেখবা প্রবাবিলিটি অফ এ গিভেন বি জানো, প্রবাবিলিটি অফ বি জানো, বাট ইন্টারসেকশন জানো না, সেজন্য তুমি ভেন ডায়াগ্রামে ভ্যালুগুলো বসাতে পারতেছো না। তখন তুমি এই ফর্মুলা দিয়ে ইন্টারসেকশনটা বের করে নিতে পারবে না। কথা বোঝা যাচ্ছে স্যার? সো দিস ইজ হাউ উই শুড মানে রিমেম্বার এই দুইটা ফর্মুলা, যে আমরা একে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তাহলে আসো আমরা একটা সাম দিয়ে শুরু করি। খুবই সিম্পল একটা সাম, খুবই সিম্পল একটা সাম আমি দেখাচ্ছি। এটা একটু সামটা নোট ডাউন করো প্লিজ। আচ্ছা দেখো, এখানে কি বলেছে, a patient going into a doctor's waiting room reads two types of magazine, একটা হিয়া ম্যাগাজিন আর একটা ডেকার। তো এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছে খেয়াল করো, the probability that the patient read হিয়া ম্যাগাজিন এটা হচ্ছে 0.6, ডেকার 0.4, আর এইটা কিসের প্রবাবিলিটি দিয়েছে বলো তো, কে বলতে পারো কিসের প্রবাবিলিটিটা? সেকেন্ড নোটেশন দিয়ে বলো। P union B prime. ভেরি গুড। পি, সরি আবার বলো। P union B prime. নো, এইচ ইউনিয়ন ডি। এই যে দেখো কি বলছে, ইদার ওয়ান মানে টেকার, তারপর তোমার হিয়া অর বোথ। তার মানে কি পুরো ইন্টারসেকশন সহ পুরোটাকে বোঝায় না? তার মানে এইচ ইউনিয়ন ডি, এটার ভ্যালু হচ্ছে 0.7। সো আমরা এখন ভেন ডায়াগ্রামটা আঁকবো। ভেন ডায়াগ্রামটা আঁকার জন্য আমাদের এটা হচ্ছে হিয়া, এটা ডেকার, আর এটা স্যাম্পল স্পেস। তার মানে এখন আমরা শুরু করব এখান দিয়ে, তাই না? এখান থেকে জানি, এটা জানি না, ইন্টারসেকশন জানি না, কিভাবে বের করবা? অ্যাডিশন রুল, মাত্র যে শিখলাম। অ্যাডিশন রুলটা কি? probability of H intersection D is equal to probability of H plus probability of D minus probability of H union D। বের করো, দেখো কত আসে। এই দেখো সবাই, এখানে হচ্ছে 0.6 প্লাস 0.4 মাইনাস 0.7, সো দিস ইজ 0.3। তাহলে আমরা বসাই 0.3। তাহলে দেখো পুরো হিয়া কত, তাহলে এখান থেকে 0.3 চলে গেলে অনলি হিয়াতে কত বসবে সবাই বুঝি? তার মানে এখানে 0.3। এবার এটা হচ্ছে পুরো ডেকার কত, পুরো ডেকার 0.4। 0.4 থেকে যদি 0.3 চলে যায় তাহলে অনলি ডেকার কত? 0.1। এবার বাইরে দেখো এখানে কি হবে, 1 মাইনাস এই তিনটা না, কত আসে? 0.3। কথা কি বুঝা গেল স্যার? এখন আমার কাছে যেটাই চাইবে আমি খুব ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো পার্ট এ অলরেডি ডান, বোথ ম্যাগাজিন চাইছে, বুঝো নাই? টোটাল রিজিয়ন তো 4টা, তাহলে যে কোনো একটা রিজিয়ন 1 মাইনাস অল অফ দেম করলে হয়ে যাবে। তাহলে বি কে কি বলছে? প্রবাবিলিটি অফ হিয়া অনলি। তাহলে হিয়া অনলি কি হবে? 0.3। অলরেডি তো তুমি বের করেই রাখছো, সো আর কিছু করতে হবে না, লিখে দিলেই হবে। সবাই কি বুঝতে পারলাম স্যার? ওকে, এরপরে দেখো নেক্সট ওয়ান। জি স্যার, একটা সাম অনেক ভাবে করা যায়, আমরা মাত্র শিখতেছি। আস্তে আস্তে যখন আমরা
পুরো সিলেবাসটা প্রবাবিলিটি শেষ করে ফেলবো, দেন ইউ ক্যান ডিসাইড আমি কিভাবে করবো। অনেক সাম আমরা খুব ইজিলিও করে ফেলবো, বাট প্রত্যেকটা মেকানিজম তোমার মাথায় থাকতে হবে, হাউ টু প্রসিড উইথ দিস সামস। আপনারা এই সামটা একটু ট্রাই করেন দেখি সবাই, ভেন ডায়াগ্রাম এঁকেই ট্রাই করবেন। হ্যাঁ, করো সবাই। ভেন ডায়াগ্রাম আঁকতে যে প্রথম অবস্ট্যাকল কি? ইন্টারসেকশন নাই। বের করছো কোন রুল দিয়ে? অ্যাডিশন রুল, রাইট? কত আসে? তারপর সেটা দিয়ে ভেন ডায়াগ্রামটা কমপ্লিট করেছো? দেখো তো ভেন ডায়াগ্রামটা ঠিক আছে কিনা স্যার। ওকে, এখন বের করতে বলছে কি কি দেখো, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। সো এখানে ফর্মুলা অ্যাপ্লাই না করে ডিরেক্টলি আমরা লাস্ট ক্লাসে যে কনসেপ্টটা শিখেছি সেটা দিয়ে করতে পারি। নিউ স্যাম্পল স্পেস টেকনিক। হুইচ ওয়ান ইজ দ্য নিউ স্যাম্পল স্পেস নাও? প্রবাবিলিটি অফ এ গিভেন বি তে বি, তার মানে এর বাইরে এখন আর আমি কিছু চিন্তা করব না, এটাও নাই এটাও নাই। তাহলে নিচে কত বসবে? প্রবাবিলিটি বের করার জন্য নিচে কত বসবে? 0.15 প্লাস 0.35। আর উপরে কত বসবে? প্রবাবিলিটি অফ এ বের করতে বলছে না, তার মানে 0.15। তাহলে উপরে 0.15, নিচে হচ্ছে 0.15 প্লাস 0.35। নিউ স্যাম্পল স্পেস টেকনিক, লাস্ট ক্লাসে এগুলো শিখাইছি। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু লিখতে পারি 0.15 ডিভাইডেড বাই 0.5। কত আসে? 0.3। 0.3, ঠিক আছে স্যার। এবার দেখো প্রবাবিলিটি অফ এ প্রাইম, কি আমার কি ভুল আসছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এ প্রাইম ইন্টারসেকশন বি মানে কোন রিজিয়নটা? এ প্রাইম ইন্টারসেকশন বি, অনলি বি। তো অনলি বি কোন কত? শেষ কাজ। তারপর প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কি? এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো এ ইউনিয়ন বি হোল প্রাইম কোনটা? 0.4। শেষ, ভেরি সিম্পল, that is 0.4. Understood sir? Any confusion? আচ্ছা, এখন আমরা চলে যাব, এটা তো একদম মানে পুরনো জিনিস, একটু রিভাইজ করলাম আর কিছু না। আজকে আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে দুইটা স্পেশাল ইভেন্ট। যেমন মনে করো তোমার প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে, সেটাকে বলা হয়, দেখো, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মনে করো এ আর বি, এদেরকে আমরা কখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলবো? আচ্ছা, এটার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস মানে দে ক্যান নট হ্যাপেন টুগেদার। যেমন ইট ইজ রেইনিং নাও, ইট ইজ নট রেইনিং নাও, এই দুইটাকে একসাথে হইতে পারবে? তার মানে দিস টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। কথা বোঝা যাচ্ছে স্যার? ইউ আর লেট ইন দ্য ক্লাস, ইউ আর অন টাইম ইন দ্য ক্লাস, দুইটাকে একসাথে হইতে পারবে? নো। সো দিস টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মনে থাকবে কথা? তো স্ট্যাটিস্টিক্যালি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস মানে আমরা বুঝবো যে দে ক্যান নট হ্যাপেন টুগেদার। সো আমরা একটু লিখে নেই, এ এন্ড বি আর কল্ড, আমি একটু শর্টকাটে লিখেছি ME, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস when they cannot happen together। এক্সাম্পল হিসেবে আমরা লিখে রাখতে পারি যে rain not rain at the same time, late on time at the same time, not possible। ওকে স্যার? আচ্ছা, ভেন ডায়াগ্রাম দিয়ে যদি চিন্তা করি কেমন হইতে পারে এটা? ভেন ডায়াগ্রাম এ আর বি এর কোন ইন্টারসেকশন থাকবে না, দুটো সেপারেটলি থাকবে। ভেরি গুড স্যার, লাইক দিস। ম্যাথমেটিক্যালি কি বলা যাবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 0। ভেরি গুড। আর এটা আমরা গ্রাফে এইভাবে, সরি ভেন ডায়াগ্রামে এইভাবে দেখাতে পারি। তো তোমাকে দুইটা ইভেন্ট দিয়ে যদি বলে শো করো এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, কি করবা? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 দেখাবা। যদি কখনো দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 না, তাহলে কি তারা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ।
রিজিয়ন তিনটা হবে কিনা, হ্যাঁ রিজিয়ন তিনটা এখানে, এ বি আর বাইরে, ইন্টারসেকশনটা নাই, ঠিক আছে। হ্যাঁ না, ও মনে হয় মনে করছে তুমি ইন্টারসেকশনের কথা বল। হ্যাঁ লিখেছি সবাই, ভেরি গুড। তাহলে দুইটা ইভেন্ট, ওয়েটিং, এবার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আসলে যেমন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যেমন তুমি শুনেই একটু বুঝতে পারো যে দুইটা ইভেন্ট বললে মোটামুটি বলা যাবে যে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আসলে মানে এরকম ইভেন্ট শুনে ডিটারমাইন করাটা খুব ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল টাইপ। তো এটার জন্য যেটা করতে হবে, ম্যাথমেটিক্যালি শো করা না পর্যন্ত আমরা বলতে পারবো না যে এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিনা। যেমন একটা এক্সাম্পল তোমাকে বলি, দেখি তোমরা গেস করতে পারো কিনা, পসিবল হয় না। মনে করো ভালো মতো একটু শোনো, হ্যাঁ মনে করো দুইটা ফেয়ার ডাই রোল করলাম, 6 সাইডেড ফেয়ার ডাই রোল করলাম, হ্যাঁ। এখন স্যাম্পল স্পেসে তো দুইটা ডাইয়ের স্কোরই থাকবে। তো তোমাকে যদি আমি বলি প্রোডাক্ট, খেয়াল করো একটা ইভেন্ট হচ্ছে প্রোডাক্ট অফ দ্য টু স্কোর ইজ 12, কি বললাম? প্রোডাক্ট অফ দ্য টু স্কোর ইজ 12। আরেকটা বললাম, এখানে কিছু লিখি নাই, আমার কথা শুনো, দুইটা পেয়ার ডাই রোল করছি, প্রোডাক্ট অফ দ্য টু স্কোর হচ্ছে 12, এটা একটা ইভেন্ট মনে করো এ। আর বি আরেকটা ইভেন্ট হচ্ছে তোমার দুইটা স্কোরের মধ্যে একটা অড একটা ইভেন। এরকম একটা এক্সাম্পল বলো তো, স্কোর কেমন হবে? হ্যাঁ 3-4, একটাতে অড একটা ইভেন। এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই দুইটা ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট কিনা, চিন্তা করে বলো। হ্যাঁ মিউচুয়ালি এক্সক্লুসিভ তো আমি জিজ্ঞেস করে নেওয়া, মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলেই যে ইন্ডিপেন্ডেন্ট হবে, ইটস নট লাইক দ্যাট। দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভও না ইন্ডিপেন্ডেন্টও না, এমনও হইতে পারে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট কাকে বলি আমরা? যখন একটার আউটকাম আরেকটার আউটকামকে এফেক্টেড করে। দেখো, A and B are independent events if the outcome of A does not depend on the outcome of B and vice versa. যেমন একটা এক্সাম্পল দেই, সিম্পল এক্সাম্পল, probability of rain in Dhaka given that humidity in New York is 90%. এই দুইটার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে? এটা বলা না বলা কোনো ম্যাটার করে? সো দে টু আর ইন্ডিপেন্ডেন্ট। একটার আউটকাম আরেকটাকে কোনোভাবে যদি এফেক্টেড না করে তাহলে তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বললাম। ওই যে তোমাদের বললাম একটু আগে যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা আমি আমার ওয়ার্কবুকেও দিয়ে রাখছি, কিছুদিন পরে আমরা সেটা করব বা তোমাদের হোমওয়ার্ক দিলে তোমরাও পাবা, করার পরে দেখবা যে এরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয়। ওই যে এটা বললাম, দুইটা প্রোডাক্ট 12 আর আরেকটা ইভেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য স্কোর ইন দ্য টু ডাই হচ্ছে একটা ইভেন্ট একটা অড। এটা আমরা দেখাবো পরে। তো ওই যে বললাম মিউচুয়ালি এক্সক্লুসিভ যেমন শুনেই খুব ইজিলি বোঝা যায় মোস্ট অফ দ্য টাইম, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এইভাবে বোঝা যায় না। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন দেখো এরপরে ম্যাথমেটিক্যালি এটা শো করার জন্য আমরা কি করব, প্রবাবিলিটি অফ A given B। তাহলে ওই যে বললাম রেইন ইন ঢাকা given that humidity in New York is 90%, এটা বলার তো ম্যাটার করে না। নিউ ইয়র্কে হিউমিডিটি কত তার উপর কি ঢাকায় বৃষ্টি হওয়া ডিপেন্ড করবে? করবে না। তার মানে A given B বলা আর A বলা একই কথা না? তার মানে যখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয় A given B আর A একই কথা। probability of A given B will be equal to probability of A অথবা probability of A given B prime। যখন এটা হবে তখন আমরা বলতে পারবো যে the two events are independent। আরেকটা ফর্মুলা আছে যেটা দিয়ে দেখানো যায়, সেটা হচ্ছে
probability of A intersection B is equal to probability of A into probability of B. আমি অনেক স্টুডেন্টকে দেখি, তোমাদের হয়তো ও লেভেলসে এরকম ছিল যে সব সামেই তোমরা এন্ড ইভেন চিন্তা করে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু হবে না, কারণ ওইখানে হয়তো আমি জানি না, ওইখানে হয়তো সব সামই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর সাম আসে এক্সামে। দ্যাট ইজ ওয়াই এই ফর্মুলা তুমি সব জায়গায় ইউজ করতে পারো, বাট এ লেভেলসে বা এখন থেকে অনওয়ার্ডস তুমি কিন্তু এই ফর্মুলা সব জায়গায় ইউজ করতে পারবে না। কখন ইউজ করতে পারবা? যদি দ্য টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট হয়, অনলি দেন। আর আমাকে যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট শো করতে বলে, তাহলে আমি ইদার এটা শো করব অর এটা শো করব। কথা বুঝতে পারছি স্যার? এনি ডাউট? গুড। এখন এটা আমি একটু প্রুফ করে দেখাবো, সবাই একটু দেখো। এটার প্রুফটা হচ্ছে probability of A given B is equal to হচ্ছে, আমরা তো ফর্মুলা জানি, কন্ডিশনাল প্রবাবিলিটি জানো না? একটু আগে লিখছো কি, উপরে probability of A intersection B, নিচে probability of B, রাইট? আচ্ছা, এখন যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয়, এটাকে কি লেখা যায়? probability of A। তাহলে if A and B are independent, তাহলে probability of A given B কে আমরা লিখতে পারি probability of A। বাস এখন এটাকে রিপ্লেস করে দাও। এই যে এই জায়গায় আমরা এটা রিপ্লেস করে দিলাম probability of A given B এর জায়গায়। এখন ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে? probability of A intersection B is equal to probability of A into probability। তাহলে তুমি এই দুইটার যে কোনো একটা শো করলেই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট শো করা হয়ে যাবে। ঠিক আছে স্যার? জি। probability of A given B, ওই যে বললাম না, A মনে করো রেইন ইন ঢাকা, B হচ্ছে হিউমিডিটি ইন নিউ ইয়র্ক ইজ 90%। তো probability of rain in ঢাকা বলার probability of rain in ঢাকা given that humidity in New York is 90%, একই কথা না? কারণ ওই given that এর পরে কে আছে এটা তো ম্যাটারই করে না। তো দুইটা ইভেন্ট যখন ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন probability of A given B is equal to probability of A হয়, B এর জন্য কোনো চেঞ্জ আসে না। বুঝছি? গুড। আমরা দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়া মানে কি? দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়া মানে কি? তাদের কোনো ইন্টারসেকশন নাই। আর ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কি ইন্টারসেকশন থাকতে হবে, মাস্ট। থাকলে ইন্ডিপেন্ডেন্ট হবেই বলা যায় না, বাট থাকতে হবে। সো দুইটা ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তারা কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে? পারবে না। এন্ড ভাইস ভার্সা, দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলেও মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারবে। ঠিক আছে স্যার?